স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। ইকরা এতক্ষণ যাবৎ মুগ্ধ হয়ে নীলার কথা শুনছিল। সে কখনো এইভাবে ভেবে দেখেনি। সে নীলার চোখে চোখ রেখে ঠোঁটে হাসি ফুটিয়ে ভরসা দিয়ে বলল, I am always with you. মিহাল নিজের রুমে বসে আছে, সামনে স্কেচবুক আর হাতে তার ড্র পেন। আজ সকালে নাম না জানা সেই মেয়েটির চোখ আঁকলো সে মাত্র। সে নিজেও জানে না কেন এই কাজটি করেছে, কিন্তু ইচ্ছে করলো তাই এই কাজটি করে ফেলল। মেয়েটির উপর তার রাগ ওঠার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে তার তেমনভাবে কোনো প্রকার রাগ উঠছে না। বরং বাড়ি ফিরেই চেঞ্জ না করে আগে চোখের ছবি আঁকতে বসে পড়ল, এবং মেয়েটির চোখ যেমন হুবহু তেমন ছবি আঁকতে সফল হলো। খুব বেশি তো দেখেনি মেয়েটিকে, আজকেই তো দেখলো, তবুও এত পারফেক্ট আঁকতে পারবে সে ভাবতে পারেনি। চোখের ছবিটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, আসলে কি আমি এত ভালো ছবি আঁকতে পারি? পরক্ষণে আবার আনমনে বলে উঠল, নাকি এই চোখের মালিক আসলে এমন পারফেক্ট চোখের অধিকারী? তার মা নিচে বাংলা গান শুনছিল। তার দরজা খোলা থাকার কারণে সেখান থেকে গানের লাইন ভেসে এলো। ইরফান বসে বসে অতীতের করা কর্মকাণ্ডের কথা ভাবছে। যেই ভয়ঙ্কর কাজ সে নিজের অতীতে করে এসেছিল, গোপন রহস্য সে জেনে ফেলেছিল। অতীত ইরফান নিজের বাবার ঘরের সামনে দিয়ে আসছিল। এমন সময় বাবার ঘর থেকে তার চাচার কথা শুনে তার পা জোড়া থেমে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এইমাত্র সে যা শুনল, ঘরের ভেতর বসে তার নিলয় চাচা নিজের দুই ভাইকে বলছিল, মিনু তো আমাদেরই বোন, আর কত এই মান ও অভিমানে পালা জমিয়ে রাখবো? আমাদেরই উচিত মিনুর সাথে নিজ থেকে কথা বলা। নিলয় মির্জার পাশে বসা ছিল আকাশ মির্জা। তিনি হতাশার এক নিঃশ্বাস ত্যাগ করে বললেন, আসলে মিনুকে সেই কত বছর আগে দেখেছিলাম, যখন নীলার জন্ম হয়েছিল তখন এসেছিল, সঙ্গে নিজের ছেলেটাকেও নিয়ে এসেছিল। ছেলেটা একদম মিনুর মতো দেখতে হয়েছিল। কথাটি শুনে ইমরান মির্জার ঠোঁটে হাসি ফুটে উঠল। ঠোঁটের হাসি বজায় রেখেই বলল, দেখতে হবে না কাদের ভাগিনা, নামটাও তো মাশাল্লাহ মিহাল খান। খুব চুপচাপ এবং গম্ভীর টাইপের ছিল ছোটবেলা থেকেই, এখন হয়তো অনেক বড় হয়ে গিয়েছে। ছেলেটি যখন দেখেছিল তখন নয় আমার মাথায় একটি কথা এসেছিল। এতটুকু বলেই ইমরান মির্জা থেমে গেলেন। ইমরান মির্জা কি বলতে চাচ্ছেন তা শোনার জন্য তার দুই ভাই একটু নড়ে চড়ে বসল। ইরফানও দরজার বাইরে দাঁড়িয়েছিল, সেখান থেকে একদম দরজার কাছে চলে এলো যাতে সে সম্পূর্ণ কথা শুনতে পারে। ইমরান মির্জা বলতে শুরু করলেন, ছেলেটা কত সুন্দর। নীলাকে তখন কোলে নিয়েছিল, প্যারিস থেকে এসেছিল তারা। ছোট্ট নীলা তো ছেলেটির উপর প্রস্রাব করে দিয়েছিল, অথচ ছেলেটি নীলাকে তবুও কোলে রেখেছিল এবং খুব যত্ন সহকারে নীলার পরনে তোয়ালা পরিবর্তন করে অন্য একটি তোয়ালা পরিয়ে দিয়েছিল। তখন ছেলেটির বয়স আর কত হবে, 10 কি 11, আর আমাদের ইরফানের বয়স ছিল 6 কি 7 বছর। সে যখন নীলাকে করে নিয়ে এসেছিল তখন জেনে তার উপরে প্রস্রাব করে দিয়েছে, সঙ্গে সঙ্গে নীলাকে বিছানার উপর রেখে দিয়েছিল। নীলা বেশ ব্যথাও পেয়েছিল, একদম শিশু বাচ্চা ছিল, ব্যথা বড় কিছু হতে পারত। আমার তো নীলার জন্য মিহালকে পছন্দ, আমার অপদত্ত ছেলে আমার একদম পছন্দ না নীলার জন্য। কিন্তু আফসোস, মিনুর সাথে এখন আর কোনো যোগাযোগ নেই, প্যারিসে আছে এতটুকু জানি। মিহাল এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর বাবার ইচ্ছে ছিল আমাদের ওই আত্মীয়র ভিতরে নীলাকে বিয়ে দিতে। যদি মিনুর সাথে সম্পর্ক ভালো হয়ে যেত তাহলে নীলার সাথে মিহালের বিয়ে দিতাম। আর আমি জানি আমার বোন কখনোই না করতো না, কিন্তু সমস্যা এদিকে যে মিনুর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। ইমরান মির্জার কথা শুনে তার দুই ভাই চুপ করে বসে রইল। আর ইরফান তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার ফুপু আছে অথচ সেই বিষয়ে জানতোই না। সে তো জানতো তার বাবা সবার বড় এবং তার বাবার ছোট দুই ভাই আছে, কিন্তু আজকে জানতে পারলো তার বাবার একটি ছোট বোন আছে এবং সেই বোনের ছেলেও আছে। তার বয়স তখন 6 বছর ছিল, তাই হয়তো তার সেই সব কথা মনে নেই। কিন্তু তার থেকে বেশ অবাক হলো এই কথাটি শুনে যে তার ফুফাতো ভাইয়ের সাথে নাকি তার বাবা তার হবু বউয়ের বিয়ের কথা ভাবছে। খুব রাগ উঠল নিজের বাবার উপর। হয়তো সে অলস, পড়াশোনায় এত ভালো ছিল না, তাই বলে কি তার বাবা তারই হবু বউয়ের সাথে অন্য কারো বিয়ে দেওয়ার কথা ভাবতে পারে? তার মনে এক অজানা ঈর্ষা জন্ম নিল নিজের ফুফাতো ভাইয়ের প্রতি। এর জন্যই তো সে প্যারিসে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো।
কিন্তু প্যারিসে গিয়ে সে যা করলো এসব ভাবতে ভাবতেই অতীত থেকে ফিরে এলো ইরফান। শরীরের পশম দাঁড়িয়ে গেছে। সে নিজের অফিসের কেবিনে বসেছিল, যথাসম্ভব চেষ্টা করছে কাজে মনোযোগ দিতে, কিন্তু তবুও পারছে না। কেবল অতীতে করা কর্মকাণ্ডের কথা মনে পড়ে যাচ্ছে। তার জন্য দুই বেস্ট ফ্রেন্ডের মাঝে ঝামেলা হয়েছিল। এইসব ভাবতেই সে শুকনো ঢুক গিলল। আচ্ছা নীলা, কি পড়তে পারি ইউনিভার্সিটির ফাংশনে? ইকরা বইয়ের পাতায় দৃষ্টি রেখে জিজ্ঞেস করলো। নীলা ইকরার পায়ের রানে মাথা রেখে শুয়েছিল। ইকরা এক হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। নীলা নিজের হাতে থাকা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, শাড়ি। ইকরা হকচকিয়ে গেল। এই মেয়ে প্যারিসে আসার পর থেকে একের পর এক ধাক্কা দিচ্ছে। প্রথমে বলল প্যারিসে এসে চিতই পিঠার বিজনেস করবে, এখন বলছে অ্যানুয়াল ফাংশনে নাকি শাড়ি পরে যাবে। ইকরা নড়ে চড়ে উঠল, তারপর জিজ্ঞেস করলো, তোর মাথা ঠিক আছে? শাড়ি পরে যাবি? এতে মাথা খারাপ হওয়ার কি আছে? প্যারিসে এসেছি বলে কি বাংলার ঐতিহ্য ভুলে যাব? বাঙালি তো শাড়ি পরে। আমরা যেহেতু বাঙালি, তাহলে বাঙালিদের মতোই চলবো। যেখানেই থাকি আর যাই হোক, নিজেদের ঐতিহ্য ভুলে যাওয়া যাবে না, ঐতিহ্য ধরে রাখতে হবে। আমার যেহেতু নীল রং পছন্দ, আমি নীল রঙের শাড়ি পরবো, সাথে হিজাব। আর তুই কি সঙ্গে করে কোনো শাড়ি এনেছিস? কথাটি বলে নীলা ইকরার দিকে তাকালো। ইকরা না বোধক ইশারা করতে নীলা আবার বলতে লাগলো, সমস্যা নেই, আমার কাছে লাইট পিঙ্ক কালারের আরেকটা শাড়ি আছে, তুই সেটা পরে নিস, তোর হয়ে যাবে ব্লাউজ আর পেটিকোট। কথাটি শুনে ইকরার ঠোঁটে হাসি ফুটে উঠল। খুশিতে নীলাকে জড়িয়ে ধরল। নীলা এমন আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না। তার কিছুটা সময় লাগলো বিষয়টি বুঝতে। তারপর নিজেকে সামলিয়েও সেও ইকরাকে জড়িয়ে ধরল। এভাবেই তার দিন চলতে লাগলো। ফাংশনের জন্য ইউনিভার্সিটিতে 2 দিন ক্লাস হয়নি, কারণ 2 দিন পর ফাংশন হবে। সবাই সবার মতো প্রস্তুতি নিতে থাকলো। 2 দিন পর অ্যানুয়াল ফাংশনের দিন। লিসাজ কালো রঙের সিকোয়েন্ট ড্রেস পরেছে, কারণ সে বেশিরভাগ সময় মিহালকে কালো রঙের পোশাক পরতে লক্ষ্য করেছে। তাই তার ধারণা মিহালের কালো রং পছন্দ, এবং এর জন্যই সে আজ কালো রঙের পোশাক পরেছে। আর তাছাড়াও সে খোঁজ নিয়েছে ইউনিভার্সিটিতে বাকি মেয়েদের মধ্যে সবাই অফ শোল্ডার ড্রেস, মার্মেড ড্রেস, ককটেল ড্রেস, অ্যালাইন গাউন, এপ্লাম ড্রেস, ইভিনিং গাউন এই ধরনের ড্রেস পরবে। এবং সে সবাইকে বলে দিয়েছে সে যেটা করছে সেটা যেন কেউ না পড়ে। আর ইউনিভার্সিটিতে নতুন সাজ এই মেয়েটার সাথে তার ঝামেলা হয়েছে, সে নিতান্তই খ্যাত তার ধারণা মতে। তাই সে ইউনিভার্সিটি যে কোনো ভালো ড্রেস পরবে না এ বিষয়ে সে নিশ্চিত। তাই তেমন মাথা ঘামাচ্ছে না, নিজের মতো করে তৈরি হতে লাগলো। যেভাবেই হোক তাকে তার প্রফেসরকে ইমপ্রেস করতে হবে, এটাই তার লক্ষ্য। মেহাল তৈরি হয়ে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হলো। পরনে তার ফর্মাল পোশাক, সাদা প্যান্ট, নীল রঙের শার্ট এবং তার উপর সাদা রঙের কোট, হাতে ব্যান্ডেড ঘড়ি। ব্যাস এতেই তাকে একদম সুদর্শন যুবক লাগছে। সে জানে মুনফি তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে, কিন্তু তার মাথায় এটা ঠেকছে না হঠাৎ মুনফি তার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সবসময় এত রেডি থাকে কেন। সেই দিনের পর থেকে মুনফি সবসময় একই কথা বলে বলে তার কানের পোকা নাড়িয়ে ফেলেছে। বারবার একই কথা বলছে যে তোর ইউনিভার্সিটিতে আমার খুব ভালো লেগেছে। আগে এতটা ভালো করে দেখিনি, তাই ভাবছি মাঝে মধ্যেই তোর ইউনিভার্সিটিতে চলে যাব। মুনফির এমন কথা শুনে মিহাল কিছুটা অবাক হলো, কারণ এমন নয় যে মুনফি এই ইউনিভার্সিটিতে প্রথমবার এসেছে। আর তাছাড়াও এই ইউনিভার্সিটি থেকে আরও ভালো ভালো জায়গায় মুনফি ঘুরেছে। তাহলে এই ইউনিভার্সিটির জন্য এত কিসের পাগল হওয়া? নিশ্চয়ই কোনো গোলমাল আছে, কিন্তু সেটা মিহাল ধরতে পারছে না, এবং তাকে যে করেই হোক সেটা বের করতে হবে। পার্কিং হলে গিয়ে দেখলো মুনফি গাড়ির ভেতর বসে আছে। পরনে তার নিউট্রাল কালারের প্যান্ট, লাইট পিঙ্ক কালারের শার্ট এবং নিউট্রাল কালারের কোট। তাকেও বেশ হ্যান্ডসাম লাগছে। মেহাল গাড়িতে উঠে বসলো। ড্রাইভিং সিট তার জন্য এখানে ছিল। গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলো। উদ্দেশ্যও তার ইউনিভার্সিটিতে। টিচার্সদেরকে আগে যেতে হবে, কারণ স্টুডেন্টরা যখন ঢুকবে তখন স্টুডেন্টদেরকে দেখে তাদের ড্রেস আপকে মার্ক করতে হবে, এবং সেই মার্কের উপর ডিপেন্ড করে স্টুডেন্টকে প্রাইজ দেওয়া হবে। ইউনিভার্সিটি খুব জাঁকজমকভাবে সাজানো হয়েছে, চারপাশে লাইটিং করা হয়েছে। প্যারিসের ইউনিভার্সিটির ফাংশন বলে কথা, যেন তেন অনুষ্ঠান তো আর না। সকল শিক্ষকরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আসছে, নিজেদের মতো স্টুডেন্টকে মার্ক করছে। মেহাল আর মুনভি মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। মেহালের হাতে একটি নোটপ্যাড,
সেখানে যেসব স্টুডেন্টের ড্রেস সব থেকে আলাদা থাকবে তাদের সেই ড্রেসের নাম লিখে রাখা হবে। তারপর ফাংশন শেষে অ্যানাউন্সমেন্ট করে সেই স্টুডেন্টকে সামনে আনা হবে এবং যে স্টুডেন্টের পক্ষে যত বেশি শিক্ষকের ভোট থাকবে সেই স্টুডেন্টকে প্রাইজ দেওয়া হবে। মুনভি একবার গেটের দিকে তাকাচ্ছে তো আরেকবার ইউনিভার্সিটি মাঠের দিকে তাকাচ্ছে। তার জানা নেই সে যার জন্য এসেছে সেই মেয়েটি এখন কোথায়, ইউনিভার্সিটিতে নাকি এখনও আসেনি, তাই তো দুইবার দুই দিকে তাকাচ্ছে। সে যদি পারতো তাহলে এক চোখ বের করে এক হাতে রেখে গেটের দিকে তাকিয়ে থাকতো, আরেক চোখ বের করে আরেক হাতে রেখে মাঠের দিকে তাকিয়ে থাকতো, তাহলে হয়তো সে নিজের কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেত। মিহাল মুনভির কাণ্ড কারখানা খুব ভালো করেই দেখছে। যত যাই হোক মুনভি তার বেস্ট ফ্রেন্ড, মন থেকে কখনো এরকম অস্বাভাবিক ব্যবহার করতে দেখেনি। এখন তার মনে হচ্ছে তার বন্ধু নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও তাকে আরেক ডাক্তার দেখানো প্রয়োজন। যেন তেন ডাক্তার নয়, পাগলের ডাক্তার। যেখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে হঠাৎ মাইকের আওয়াজ ভেসে আসলো। সবার দৃষ্টি সেখানে চলে গেল। একজন এসে বলল যে এখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সবাই স্টেজের দিকে যেতে লাগলো। মুনভির মুখ ছোট হয়ে গেল। সে যাকে দেখার আশা করেছিল তাকে দেখতে পেল। অন্যদিকে মেহাল এদিক সেদিকে তাকিয়ে কাউকে খুঁজতে লাগলো। সে নিজেও জানে না কেন খুঁজছে, কিন্তু যেহেতু মনে একবার বলছে কাউকে একবার দেখা উচিত, সে তাড়নাতে এদিক সেদিকে নজর বোলাচ্ছে। দুই বন্ধু মিলে হেঁটে গেল স্টেজের দিকে এবং উঠে পড়ল স্টেজে। এসব অনুষ্ঠানের টিচারও জয়েন করে, বিশেষ করে মেহাল। তার আরেকটি গুণ আছে, সে গিটার বাজাতে পারে। শখের বয়সে শেখা হয়েছিল আর কি। গিটার বাজাতে যে সে প্রফেশনাল এমনটা নয়, কিন্তু যদি একবার গিটার বাজিয়ে গান ধরে তাহলে সবাই তার গান শুনে মুগ্ধ হতে বাধ্য। তাই আজকেও সেই ফাংশনে গান গাইবে। কিন্তু ইউনিভার্সিটিতে সব থেকে ভালো নিয়ম এটা, এখানে সব কালচারকে সম্মান করা হয়। অন্যান্যদের ভাষা, অন্যান্যদের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়। তাই এখানে যারা ইন্ডিয়ান আছে তারা হিন্দি গান গাইবে, যারা কোরিয়ান তারা কোরিয়ান গান গাইবে। তেমনই মিহাল গাইবে বাংলা গান, কিন্তু মিহাল কোন গান গাইবে তা ঠিক করে আসেনি। দায়িত্ববোধের কারণে 2-4 লাইন স্টেজে উঠে গাইবে সেটা ভেবেই বাড়ি থেকে এখানে এসেছে। তেমন আহামরি প্রিপারেশন নেয়নি সে। এখন আপাতত ফিমেল টিচার্সরা গান গাইছে আর স্টুডেন্টরা চেয়ার আপ করছে। হঠাৎ টিচার স্টেজে দাঁড়িয়ে গান গাইতে গাইতে থেমে গেল। তার দৃষ্টি মেন গেটের দিকে। টিচার্সকে থেমে যেতে দেখে উপস্থিত সবাই অবাক হলো এবং টিচার দৃষ্টি লক্ষ্য করে সবাই পেছনের দিকে তাকালো। গেট দিয়ে কয়েকজন মেয়ে আসছে। সেখানে সামনের দিকে ছিল লিসা এবং তার সাঙ্গপাঙ্গ, এবং তাদের পেছনে 2টি মেয়ে আসছে। সবাই যখন পেছনে তাকিয়ে আছে তখন লিসার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে ভাবছে সবাই হয়তো তাকে তার ড্রেসিং সেন্সকে দেখছে, কিন্তু সবার দৃষ্টি কেবল তার পেছনে থাকা 2টি মেয়ের দিকে। সেই 2টি মেয়ে শাড়ি পরে এসেছে। একজন নীল রঙের শাড়ি, সাথে সাদা রঙের হিজাব, হাতে নীল রঙের পাস, মুখে মাস্ক। আরেকজন লাইট পিঙ্ক রঙের শাড়ি, নিউট্রাল কালারের হিজাব, মাস্ক এবং পার্স। মুনভি স্টেজ থেকে চিনতে পারলো একটি মেয়েকে, যাকে সে এতক্ষণ যাবৎ পাগলের মতো খুঁজছিল। দুজনের ড্রেসের কালার ম্যাচিং হওয়ায় তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে যদি পারত তাহলে এক্ষুনি স্টেজ থেকে নেমে দৌড় দিয়ে মেয়েটির দিকে চলে যেত, কিন্তু মেয়েটির কাছে গেলেই বা কে? সে তো মুখ ফুটে কোনো কথাও বলতে পারে না মেয়েটির সামনে। তাই দূর থেকে দাঁড়িয়ে মেয়েটিকে দেখতে লাগলো। অন্যদিকে নীল রঙের শাড়ি পরে আসা মেয়েটিকে দেখে মেহাল চিনতে পারল। মূলত মেয়েটির চোখ দেখে সে চিনতে পারলো এই মেয়েটি সেই মেয়েটি যে ইউনিভার্সিটির ক্যান্টিন তার উপর কফি ফেলে দিয়েছিল। যে মেয়েটির চোখ সে ভুলতে পারছে না, যে মেয়েটির চোখের স্কেচ সে এঁকেছিল। সকল টিচার্সরাই 2টা মেয়েকে নোটিশ করতে লাগলো। শাড়ির সাথে হিজাবের কালার কম্বিনেশন খুব সুন্দর, আবার মুখে তেমন প্রলেপ মাখানা, একদম ন্যাচারালি বিউটি। চোখে আইলাইনার দেওয়া, যার ফলে চোখ টানা টানা লাগছে। এতে মাস্ক পরা সত্ত্বেও চোখগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। সবাই নিজেদের মতো মগ দিতে লাগলো। মেহাল মগ দিতে গিয়েও থেমে গেল নিজের ইগোর কারণে, কারণ এই মেয়েটি তার গায়ে কফি ফেলে দিয়েছিল। কিন্তু দায়িত্ব থেকে সে পিছপা হতে পারবে না। সে নিজের কাজের প্রতি লয়াল। তাই 2টি মেয়ে নিজেদের প্রাপ্য মগ পেল, কিন্তু নীলাকে সে 10% মগ এক্সট্রা দিল, কারণ এই মেয়েটি তার চেনা প্রথম মেয়ে হবে যে তার চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখিয়েছে। এই সাহসিকতার ফল হিসেবে সে 10% মগ বেশি দিল। লিসা ভাবছিল সবাই তাকে দেখছে, কিন্তু সবার দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকাতেই তার মেজাজ বিগড়ে গেল। সেই মেয়েটি তার পেছনে, তা আবার শাড়ি পরে এসেছে, আর সবাই এই মেয়েটির দিকেই তাকিয়ে আছে। এমনকি তার ক্রাশ
মিহাল স্যার। কিন্তু যেহেতু সবাই এখন এখানে তাকিয়ে আছে, এখন সে কিছুই করতে পারবে না। নিজের গ্রুপের মেয়েদেরকে বলল, ফাংশন শেষে এই মেয়েটির ব্যবস্থা নিতে হবে। সবাই তাকিয়ে আছে বলে ইকরা কিছুটা ভরকে গেল। শক্ত করে নীলার হাত চেপে ধরল। নীলা বুঝতে পারলো ইকরা নার্ভাস ফিল করছে, তাই সে ইকরার হাত নিজের হাতের মাঝে নিয়ে নিল এবং সামনের দিকে অগ্রসর হলো। দুজন মিলে গিয়ে বসলো সামনের দিকে। অনুষ্ঠান আবার শুরু হয়ে গেল। সবাই আবার এনজয় করতে লাগলো। আর দুইজন ফিমেল টিচার গান গাওয়ার পর এবার মেল টিচারদের পালাইলো। নীলা একবার পুরো ইউনিভার্সিটিতে চোখ বুলিয়ে নিল। স্টেজের দিকে তাকাতেই নিজের প্রফেসরের সাথে চোখাচোখি হয়ে গেল। তার ইকোনমি স্যার তার দিকে তাকিয়েছিল, দৃষ্টি গভীর, যেন তার মনের ভেতরে লুকিয়ে থাকা সব কথা পড়ে ফেলবে। নীলা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলল। এই সাগরের মতো গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকার ক্ষমতা তার নেই। কিন্তু একটা জিনিস ভেবে মনে মনে বিরক্ত হলো, তার প্রফেসরের সাথে তার ড্রেসের কালার মিলে গেল। মেহাল কিছুক্ষণ নীল রঙের শাড়ি পরে বসে থাকা মেয়েকে দেখল। আগে কখনো কোনো মেয়ের দিকে এইভাবে তাকায়নি সে। কারো সম্পর্কে তার এত জানতে ইচ্ছে করেনি যতটা এই মেয়েটি সম্পর্কে জানতে ইচ্ছে করছে। এই মেয়েটির নাম জানে না সে, এবং মেয়েটির চোখ দেখেছে শুধু। কিছু না ভেবে গিটার নিয়ে চলে গেল মঞ্চের সামনে। সবার দৃষ্টি এখন তার দিকে, কিন্তু তার দৃষ্টি একজনের চোখের দিকে। সবাই শরাব করছে, তার গান শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। কারণ মিহাল প্রতিবারই একটি বাংলা গান গাওয়ার পর সবাই যে গান চায় সেই গান গায়। বাংলা গান কেউ না বুঝলেও ইংলিশ গান সবাই বোঝে, এবং ইংলিশ গানে মিহালের কণ্ঠ সুর শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। তাই মিহালের গান শোনার জন্য এত আগ্রহ সবার। মিহাল গিটার গলায় ঝুলিয়ে নিল। মনে মনে নীল রঙের শাড়ি পরে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বলল, জানি না কি নাম তোমার, কি নামে ডাকবো তোমায়, কিন্তু তোমার পরিচয় সম্পর্কে জানতে খুব ইচ্ছে করছে। মনে হচ্ছে তুমি আমার খুব কাছের। তারপর গাইতে শুরু করলো। বাংলা গান গাওয়ার পর মিহাল একটি ইংলিশ গান গেয়েছিল। তার গাওয়া প্রথম গান খুব কম মানুষ বুঝছে, কেবল বাঙালিরা বুঝছে, এবং অন্য কেউই তেমন বোঝেনি, তাই এনজয় করতে পারেনি। কিন্তু রাইডের গানটা সবাই বুঝেছে এবং খুব এনজয় করেছে। মিহাল স্টেজ থেকে নেমে আসতে নিলে সবাই ওয়ান্স মোর করছিল, কিন্তু সেই সৌজন্যমূলক হাসি বজায় রেখে নিচে নেমে পড়ল। আর মনভি এক নজরে ইকরাকে দেখে যাচ্ছে। মেহাল যখন গান গাইছিল তখন সে ইকরাকে দেখতে ব্যস্ত ছিল। মনে মনে ইকরার তো একটা নিকনেমও দিয়ে ফেললো, সেটা হলো কটন ক্যান্ডি। বরাবরই কটন ক্যান্ডি মনভির খুব পছন্দের, আর ইকরাও কটন ক্যান্ডি কালারের শাড়ি পরেছে। ইকরার মায়াবী চোখ থেকে মনভি নজর সরাতেই পারছে না। মনে মনে বলছে, কটন ক্যান্ডি কি আছে তোমার মাঝে যা আমাকে পাগল করে তুলছে? আমার মন উতলা হয়ে উঠছে তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু তোমার সামনে গেলেই হাঁটু কাঁপা শুরু করে, মুখ দিয়ে কথা বের হয় না। আগে কখনো এমন হয়নি আমার, এই প্রথম এমন হচ্ছে। গত 2 দিন যাবৎ শুধু তোমার কথা ভেবেছি। চোখ বন্ধ করলে তোমার দুটো মায়াবী চোখ ভেসে ওঠে, চোখ খুলে আশেপাশে তোমাকে দেখতে পারি, শুধু তুমি আর আমি। আমার হৃদয় জুড়ে কেবল তোমার বসবাস, অথচ তুমি নিজের নতুন ঠিকানা হতে অজ্ঞাত। এ কেমন পরিহাস! আমার জানা নেই কটন ক্যান্ডি। মিহাল স্টেজ থেকে নেমে যখন দেখলো মনভি তার সাথে নেই, তখন সে আবার স্টেজের দিকে তাকিয়ে দেখলো মনভি এক দৃষ্টিতে কোথাও একটা তাকিয়ে আছে। সে মনভির দৃষ্টি লক্ষ্য করে দেখলো মনভি সে শাড়ি পরিহিত মেয়েটির দিকে তাকিয়ে আছে। মিহাল কিছুটা অবাক হলো। মনভিকে সে ছোট্টবেলা থেকে চেনে, কিন্তু মনভিকে কখনো কোনো মেয়ের দিকে এইভাবে তাকাতে দেখেনি। তার থেকে বেশি অবাক হচ্ছে এটা ভেবে যে মেয়েটির সাথে সেদিন ক্যান্টিনে তার ঝগড়া হলো, সেই মেয়েটির দিকে মনভি তাকিয়ে আছে। তার বিষয়টি পছন্দ হলো না, কিন্তু সে তো জানেই না মনভি নীল শাড়ি পরা মেয়েটির দিকে না, বরং সেই মেয়েটির পাশে বেবি পিঙ্ক, লাইট পিঙ্ক শাড়ি পরা মেয়েটির দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি বারবার নীল শাড়ি পরা মেয়েটির দিকে যায় বলে সে ভাবলো মনভিও হয়তো এদিকেই তাকিয়ে আছে। নিরাল গায়ের লোম এখনও দাঁড়িয়ে আছে। একটু আগে যে তার প্রফেসর গান গাইলো তার কাছে বেশ ভালো লাগলো। মনে মনে বলল, বাহ, প্যারেলাল তো বেশ ভালোই গান গায়। আমি তো জানতাম নিজের এই কর্কশ কণ্ঠ দিয়ে কেবল ডু ইউ নো হু আই অ্যাম এটাই বলতে পারে। এখন দেখি বেশ ভালো গান গাইতেও পারে। যাক, কোনো তো ভালো গুণ আছে। প্যারালাল শব্দের থেকে প্যারেলালটাই বেশি সুন্দর, তাই এভাবে বানানটি দিলাম। নীলা এইসব মনে মনে ভাবছিল, হঠাৎ কিছু একটা বুঝে উঠতে পেরে তার টনক নড়ে, চোখ বড় বড় হয়ে গেল।
কারণ এইমাত্র তার প্রফেসর বাংলা গান গাইল, অর্থাৎ তার প্রফেসর একজন বাঙালি। আর সে তো সেদিন ঝগড়ার সময় আস্তে আস্তে বলেছিল, আপনি যেই পেয়ারে লাল হন না কেন, হু কেয়ার্স। সে তো এই কথাটি ভেবে বলেছিল যে লোকটি এখানকার হবে এবং তার বলা বাংলার কথা বুঝতে পারবে না। অথচ এখন সে বুঝতে পারল লোকটি নিজেও বাংলা জানে। তার মানে অবশ্যই সেদিন তার বলা কথাটি বুঝে ফেলেছে। নীলা শুকনো ঢোক গিলল। সে যতই সাহসী হোক না কেন, এটা তার দেশ না। আর সব থেকে বড় কথা হলো সে নিচের প্রফেসরের সাথে বিয়াদবি করে ফেলেছে। এখন যদি তাকে পরীক্ষায় মার্কস কম দেয়, সে কিছুই করতে পারবে না। এসব ভেবে নীলা দীর্ঘশ্বাস ফেলল। ইকরার কাছে বেশ ভালো লাগছে অনুষ্ঠান। সে আবার ইন্ট্রোভার্ট টাইপের, কথা বলে না বললেই চলে। নীলাকে ছেড়ে কলেজ থেকে নীলার নিজ থেকে এসেই তার সাথে বন্ধুত্ব করেছিল। সে সবসময় একা একা বসে থাকতো বলে নীলার কাছে ভালো লাগতো না, তাই নীলাই সে মেয়েটাকে সঙ্গ দিয়েছিল। এখনও তাদের মাঝে বন্ধুত্ব টিকে আছে। অন্যদিকে লিসা তেলে বেগুনে চলে উঠছে এবং কিভাবে নতুন মেয়েটিকে সে শাস্তা করবে সেই কথাটি ভাবছে। একটা পরিকল্পনা করে ফেলছে বটে। তার জন্য এক ফ্রেন্ডকে একটা জিনিস আনার জন্য পাঠিয়েছে, কিন্তু নিজের পরিকল্পনা কি করে সফল করবে তা এখনো ভেবে চলেছে। হঠাৎ মাথায় কিছু একটা আসতেই সে তার এক ফ্রেন্ডকে বলল ফরাসি ভাষায়, তুই কি ওই যে আনকমন কাপড় পরে আসা মেয়ে দুটির মধ্যে সে ডান পাশে বসে আছে, তাকে কি বলবি? তার ক্লাস মনিটরটাকে ডাকছে, সে যেন C4 ক্লাসরুমে চলে আসে। শাড়ি পরা মেয়েটিকে কথাটা বলবি, কোনো ভুল যাতে না হয়। লিসার ফ্রেন্ডে যার নাম নোরা সে মাথা নাড়িয়ে সায় দিল। লিসার ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। নিজের চেয়ার থেকে উঠে ক্লাসরুমের দিকে চলে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে সে তার এক ফ্রেন্ডকে পাঠিয়েছিল ধারালো ব্লেড ম্যানেজ করতে। সে ফ্রেন্ডের কাছ থেকে ব্লেড নিয়ে তার পর ওয়াশরুমে গেল। ইকরার সামনে সব লম্বা মানুষ বসেছে, তাই সে ভালো করে দেখতে পারছে না। এখন স্টেজে নাচ হচ্ছে, আর সে নীলার থেকে অল্প একটু খাটো। তার উপর আবার নীলার সামনে তেমন লম্বা মানুষ বসে নেই বলে নীলা অনায়াসে দেখতে পাচ্ছে। সে নীলাকে অনুরোধ করে বলল যেন নীলা তার সিটে বসে এবং সে নীলার সিটে বসে। নীলা মুচকি হেসে নিচে ইকরার সিটে বসলো এবং ইকরাকে তার সিটে বসতে দিল। তখনই এক মেয়ে এসে ইকরাকে বলল তার ক্লাসের মনিটর তাকে ডাকছে এবং তাকে এক্ষুনি যেতে হবে। ইকরা নীলাকে বলে ক্লাসের দিকে যেতে লাগলো। নীলা তাকে আটকালো না। দূর থেকে মনভিল লক্ষ্য করলো তার কটন ক্যান্ডি কোথাও যাচ্ছে। এই সুযোগ পেল তার কটন ক্যান্ডির সাথে কথা বলার, তাই সে সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে পড়ল। মিহাল ফোনে একজনের সাথে কথা বলছিল। মূলত যে লোকটি এতদিন বাংলাদেশে থেকে নীলার খবর দিয়েছে, সেই লোকটির পেমেন্ট এখন চুকিয়ে দিল সে। এখন আর ওই লোকটার কোনো প্রয়োজন নেই। ফোনে কথা বলতে বলতে সে হঠাৎ দেখলো মনভি স্টেজ থেকে নেমে কোথাও একটা তাকে সেদিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। মেহাল কান থেকে ফোন কিছুটা দূরে সরিয়ে মনভিকে দেখতে লাগলো। তারপর সে নীল রঙের শাড়ি পরা মেয়েটি যেখানে বসেছিল সেখানে তাকিয়ে দেখলো মেয়েটির নেই, সেই জায়গা খালি। তার বুঝতে বাকি রইল না যে তার বন্ধু সেই মেয়েটির পেছনেই যাচ্ছে। তার চোয়াল শক্ত হয়ে গেল। অথচ ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি যে অনেক বড় একটি শকিং নিউজ তাকে বলেছে সেটি সে শোনেনি। ফোনের অপর প্রান্তে থাকা লোকটি তাকে বলছে, স্যার, আমাদের একটা ভুল আছে ইনফরমেশনে। নীলা নামক মেয়েটির ইরফানের সাথে বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ের দিন ইরফান সেই মেয়েটির বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে আসে এবং এর জন্য নীলার সাথে ইরফানের বিয়ে হয়নি। আপনি আমাদেরকে বলে দিচ্ছিলেন নীলার সাথে ইরফানের বিয়ে হয়েছে, তাই নীলা খোঁজ নিতে এর জন্য অন্য কিছুর খোঁজ খবর আমরা নেইনি। কিন্তু আজকে জানতে পারলাম নীলার সাথে ইরফানের বিয়ে হয়নি, সে আরশি নামক একটি মেয়েকে বিয়ে করেছে। এই সব কথা আমি তাদের প্রথম পাড়া প্রতিবেশী কাছ থেকে শুনেছি যখন সে এলাকায় গিয়েছিলাম। পরবর্তীতে শিওর হবার জন্য লোক লাগালে জানতে পারি ঘটনাটি একদম সত্যি। এই ইনফরমেশনটি শিওর হয়ে আপনাকে জানাচ্ছি। কিন্তু আফসোস মেহাল ফোনের অপর প্রান্তে থাকা লোকটি এতক্ষণ যা বলল তার কর্ণপাত হলো না। একই মাইকের শব্দ, তারপর ফোন কাদের কাছ থেকে কিছুটা দূরে ছিল। আবার তার দৃষ্টি এবং মন ছিল অন্যদিকে। সে মনভিকে দেখতে দেখতে ফোন আবার কানের কাছে নিয়ে বলল, থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। আমি তোমার পেমেন্ট দিয়ে ফেলেছি, এখন আর কোনো দাবি নেই তোমার আমার কাছে। যদি তোমাকে প্রয়োজন হয় আবার তোমাকে কল করা হবে। রাখছি। প্রথমত সে নীলা যে অবিবাহিত সেই সত্য হতে অবগত হলো।
তার উপর তার বেস্ট ফ্রেন্ড মনভি যে মেয়েটির জন্য যাচ্ছে সেই মেয়েটি অন্য মেয়ে, যে মেয়েকে সে ভাবছে সেই মেয়ে না। কারণ নীলা এবং ইকরা একে অপরের সিট পরিবর্তন করেছিল এবং সিটের মাঝে কিছুটা দূরত্ব ছিল। মিহাল কেবল সেই দিকে নিজের নজর বুলিয়েছিল যেদিকে সে নীল শাড়ি পরা মেয়েটি বসেছিল। আশেপাশে সে আর নিজের দৃষ্টিপাত করার প্রয়োজন বোধ করেনি। এই ভুল বোঝাবুঝি হলো। মিহাল কিছুক্ষণ মনভির যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের মাথা ঝাঁকিয়ে উঠল এবং নিজেকে শাসিয়ে বলল, ফোকাস মিহাল খান, ফোকাস। মুনভি কি করছে না করছে সেটা তোর বিষয় না। তোর আসল বিষয় হলো ইরফানের স্ত্রীকে কিভাবে তুই ব্যবহার করবি। যেহেতু মেয়েটি এখানে চলে এসেছে, এখন আর হেলামি করলে চলবে না। যেভাবেই হোক তোকে সেই মেয়েটির ইনফরমেশন বের করতে হবে। সে চলে গেল স্টুডেন্ট ইনফরমেশন অফিসে। এখানে সকল স্টুডেন্টের সকল ইনফরমেশন থাকে। সেখানে গেলেই সে বাংলাদেশ থেকে আসা স্টুডেন্টদের লিস্ট পেয়ে যাবে। যে মেয়ের নামের পাশে মির্জা নাম দেখবে তখনই বুঝতে পারবে এই মেয়েটি নীলাঞ্জনা। ইকরা খালি রুমে ঢুকে পড়ল। রুমটি অন্ধকার ছিল। তার ভয় করতে লাগলো। লিসা রুমের ভেতরেই ছিল। তার ধারণা মতো এখন রুমে যে মেয়েটি এসেছে সেই মেয়েটির জন্যই তাকে তার ক্রাশ সাসপেন্ড করেছিল। কিন্তু সে তো জানেই না এখানে অন্য একটি মেয়ে এসেছে। দরজা খোলা থাকার কারণে বাইরে থেকে কেবল হালকা আলো আসছে। ইকরার কিছুটা ভয় লাগছে। তাকে একা এখানে ডাকার কারণ সে ঠিক বুঝতে পারছে না। যে মেয়েটি তাকে এখানে ডেকে এনেছিল সেই মেয়েটি তো তাকে বলেছিল সেখানে সে ছাড়াও অন্যান্যরা আছে। এখন তো দেখছে এখানে কেউ নেই। তার উপর ইকরা নিজের ফোনটাও নীলার কাছে দিয়ে এসেছে। হঠাৎ কি হলো সে নিজেও জান না। কেউ একজন এসে তার চোখ ধরে ফেললো পেছন থেকে। মেয়েটি ভয়ে লাফিয়ে উঠল। নিজের চোখের ওপর থেকে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। হঠাৎ পিঠ থেকে হিজাব সরে গেল এবং পিঠে ব্যথা অনুভব করলো, সাথে কাপড় ছেঁড়ার শব্দ পেল। খুব বুঝতে পারলো কেউ তার ব্লাউজ পেছন থেকে ছিঁড়ে ফেলেছে। হঠাৎ তাকে যে মানুষটি ধরেছিল সেই মানুষটি অনেক জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল এবং দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর যাওয়ার সময় ক্লাসরুমের দরজা বাহির থেকে লাগিয়ে দিল। ইকরা মাটিতে পড়ে গিয়ে আর্তনাদ করে উঠল। বেশ ব্যথা পেয়েছে সে। তার উপর পিঠে ব্যথা অনুভব করছে ভীষণ। আস্তে আস্তে পিঠে হাত দিতেই দেখলো ব্লাউজ সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছে। সেখান থেকে রক্ত বের হচ্ছে। তার ভীষণ জ্বালাপোড়া করছে। তার উপর পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন। তার ভয় করতে শুরু করলো। সে ফুপিয়ে উঠল। পড়ে যাওয়ার কারণে হাতে ভীষণ ব্যথা পেয়েছে। হাতের কোনোই ঝুলে গিয়েছে, তবু অনেক কষ্টে উঠে দাঁড়ালো এবং অন্ধকারে হাতড়ে হাতড়ে দরজার কাছে পৌঁছলো। কিন্তু দরজা খুলতে গেলে দেখলো দরজা বাহির থেকে লাগিয়ে দেওয়া। তার ভয় আরও বেড়ে গেল। এমনিতেই মেয়েটা অন্ধকারকে খুব ভয় করে। তার উপর এখন সে এখান থেকে চোরে চিৎকার করলেও বাইরের কেউ শুনতে পারবে না, কারণ সবাই স্টেজের সামনে এবং বাইরে গান বাজনা হচ্ছে। নিজের ওপর ভীষণ রাগ উঠল। অন্তত ফোনটা নিয়ে আসলেও পারত। তবু এখান থেকে বাঁচার জন্য দরজা ধাক্কাতে শুরু করলো সে। গলা ফাটিয়ে চিৎকার দিল, কিন্তু কেউই তার চিৎকার শুনতে পেল না। ভয়ে কুকড়ে যাচ্ছে মেয়েটি বারবার। চিৎকার করে বলছে হেল্প হেল্প, কিন্তু তার চিৎকার শোনার মতো এখানে কেউ নেই। আর লিসা, সে তো এতক্ষণে নিজের আসনে এসে বসে পড়েছে। এখন যেন তার শান্তি লাগছে। মুখে তার বিজয়ের হাসি। মনভি করিডর দিয়ে হাঁটছে এবং কাউকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। সে তো তার কটন ক্যান্ডিকে এখানে আসতে দেখেছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছে না। হঠাৎ কারো চিৎকারে সে বাজলো তার কানে। তার পা থমকে গেল। সামনের দিকে দৃষ্টিপাত করতে দেখলো একটা দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। দরজা কিছুটা কেঁপে উঠছে। মনভি কিছু না ভেবে দৌড় দিয়ে দরজা খুলে ফেলল। দরজা খুলতেই কেউ তার বুকে হেলে পড়ল। ইকরা প্রায় 15 মিনিট যাবৎ এই অন্ধকার রুমে বন্দি ছিল। জোরে চিৎকার করার কারণে তার গলা ভেঙে গিয়েছে। মাথা তার ঘোরাচ্ছিল। যে না সে হেলে পড়তে নিল মেঝেতে, অমনি কেউ একজন এসে দরজা খুলে ফেলল এবং সে সেই মানুষটির উপর হেলে পড়ল। বিন্দুমাত্র শক্তি নেই। এমনিতেই মেয়েটি প্রথমবার নিজের পরিবারের থেকে এত দূর এসেছে, তাই 2 দিন তেমন ভালো ঘুম হয়নি। তার উপর আজকে এত বড় ঘটনা ঘটে গেল মেয়েটির সাথে। মনভি নিজের বুকের উপর হেলে পড়া মেয়েটিকে ধরে ফেলল। মেয়েটির চোখ দেখেই সে অবাক হয়ে গেল এবং মেয়েটিকে সঙ্গে সঙ্গে বুকের সাথে আগলে নিল। মেয়েটির গালে আলতো করে চাপড় দিয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, ইকরা, এই ইকরা, তাকাও। কি হয়েছে তোমার? ভয় পেয়েছো? আমি আছি না, ভয় পেও না তো। তাকাও বলছি মেয়ে। কটন ক্যান্ডি প্লিজ, তাকাও না গো। হঠাৎ নিজের হাতে মেয়েটি উন্মুক্ত পিঠ অনুভব করতেই মনভি চমকে উঠল। ইকরাকে খুব সাবধানতার সাথে কিছুটা
সোজা করে দাঁড় করে নিজের হাত সামনে আনতেই দেখলো হাতে রক্ত। তার চোখ বড় বড় হয়ে গেল। সে ইকরার পেছনে তাকাতেই দেখলো শাড়ি ব্লাউজ অনেকটা ছিঁড়ে গিয়েছে আর পেট থেকে অল্প অল্প করে রক্ত বের হচ্ছে। মুনভি আর সময় নষ্ট না করে নিজের পরনের কোট খুলে ইকরার পিঠ ঢেকে দিল। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার হাত পা বরফ হয়ে এসেছে, অথচ কত বড় বড় রোগীকেও সে অনায়াসে সামলিয়েছে। আর কিছু না ভেবে সে মেহালকে কল লাগালো। নীলা এদিক সেই দিক তাকাচ্ছে এবং ইকরাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। কপালে তার চিন্তার ভাঁজ পড়ল। সে আর এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না। মেয়েটা ফোন রেখে গিয়েছে, নয়তো ফোন দিলেই জানা যেত। তার উপর মেয়েটা ভীতু প্রকৃতির। নীলা আর নিচের স্থানে বসে থাকতে পারল না, উঠে দাঁড়ালো। হঠাৎ লিসার নজর গেল নীলার দিকে। নীলাকে এখানে দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। সে তো একটু আগে ছিল মেয়েটিকে। সে আর কিছুই ভাবতে পারল না। লিসা, তার হাত পা রীতিমতো কাঁপছে। নীলা নিজের সিট থেকে উঠে সামনে তাকাতেই দেখলো ওই দিনের মেয়েটি তার দিকে ভীতর ন্যায় চেয়ে আছে। নীলার সন্দেহ হলো এই মেয়েটি তো সেই দিনও তার দিকে তেজের দৃষ্টি নিয়ে চেয়েছিল, অথচ আজ তার তাকানোর ধরন একদম ভিন্ন। কিন্তু নীলা এই বিষয় নিয়ে মাথা ঘামালো না। সে চলে এলো সেখান থেকে। উদ্দেশ্য তার ইকরার কাছে যাওয়া। মেহাল ল্যাপটপে টাইপ করছে। অবশেষে নতুন স্টুডেন্টদের লিস্ট পেয়ে গিয়েছে সে। এখন শুধু এদের মাঝে একজন মেয়েকে তার খুঁজে বের করতে হবে। একের পর এক স্টুডেন্টের ডিটেলস দেখে যাচ্ছে সে, কোথাও মির্জা নাম খুঁজে পাচ্ছে না। অবশেষে 5 জন বাঙালি মানুষ পেয়েছে যাদের নামের শেষে মির্জা আছে। তাদের মধ্যে 3 জন মেয়ে আর 2 জন ছেলে। এখন শুধু এই 3 জন মেয়ের মধ্যে একজনকে খুঁজতে হবে। একজনের নাম নুসা মির্জা, আরেকজনের নাম মোনা মির্জা এবং একজনের নাম নীলা মির্জা। নামটি পড়ার পর তার কেমন অদ্ভুত অনুভূতি হলো। মন বলল এটাই সেই ছোট্ট নীলাঞ্জনা, কিন্তু সে মনের থেকে বেশি মাথার কথাকে প্রায়োরিটি দেয়। তাই শিওর হওয়ার জন্য নীলা মির্জার ডিটেলস চেক করতে লাগলো। আস্তে আস্তে লোড হচ্ছে প্রোফাইল। প্রথম নীলা মির্জার নাম শো করলো, তারপর তার একাডেমিক ডিটেলস আসলো, তারপর জন্ম তারিখ, যা দেখে মিহালের টনক নড়ল। কারণ তার মনে আছে নীলাঞ্জনার জন্ম তারিখ। সেই দিন তারা বাংলাদেশ গিয়েছিল, 20 এপ্রিল। তারপর শো করলো মা বাবার নাম, যা দেখে মিহাল স্তব্ধ হয়ে গেল। বাবার নাম নিলয় মির্জা, অর্থাৎ তার মেজো মামা। মিহালের ঠোঁট হাসি ফুটে উঠল। অবশেষে সে তার লক্ষ্যে পৌঁছানোর সিঁড়ি হাতে পেয়েছে। ঠোঁট দিয়ে একটা কথাই বের হলো, নীলা মির্জা, সেই ছোট্ট নীলাঞ্জনা। এখন নীলা মির্জা, বেশ সুন্দর নাম, কিন্তু নীলাঞ্জনা নামটা পারফেক্ট। মুখে তার স্মিত হাসি ফুটে উঠল। মুখের হাসি বজায় ছবিতে ক্লিক করলো। ছবি আস্তে আস্তে লোড হচ্ছে। সিগন্যাল সমস্যা দেখা দিচ্ছে, খুব ধীরে ধীরে ছবি লোড হচ্ছে। কপাল পর্যন্ত দৃশ্যমান হয়েছে ছবিটি, যে না চোখের ভ্রু পর্যন্ত দেখা যাচ্ছে। অমনি মিহালের ফোন বেজে উঠল। মিহাল বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করে ফোন ধরতে ফোনের অপর প্রান্ত থেকে মুনভি বলতে লাগলো, প্লিজ তাড়াতাড়ি C4 ক্লাসে আয় না। থাকা তুই একদম মেডিকেল রুমে যা গিয়ে ব্যবস্থা কর, একটু এমার্জেন্সি আছে ভাই। মুনভির কথা শুনে মিহাল দুশ্চিন্তায় পড়ে গেল। হঠাৎ কি হলো এমন? কিন্তু এহেন পরিস্থিতিতে কোনো প্রশ্ন না করে সে ফোন কেটে দিল এবং কম্পিউটার অফ করে বের হয়ে গেল রুম থেকে। উদ্দেশ্য তার মেডিকেল রুম। তার আর দেখা হলো না নীলাকে। নীলা ক্লাসের দিকে আসতে লাগলো। সে শুনেছিল ইকরা এখানে আসছে, তাই এখানে চলে এলো। তার মন বলছে কিছু একটা হয়েছে। অন্যদিকে মুনভি সিচার রুমে ইকরাকে ধরে নিয়ে একটি বেঞ্চের উপর বসালো এবং দেয়ালে হেলান দিয়ে মাথা রাখলো ইকরার। দরজা দিয়ে আলো আসছে রুমে। মুনভি নিজের ফোনের লাইট জ্বালিয়ে সুইচ বোর্ড খুঁজতে লাগলো এবং অবশেষে পেয়েও গেল। লাইট জ্বালিয়ে দিতেই পুরো রুম আলোকিত হয়ে গেল। মুনভি আবার দৌড়ে চলে গেল ইকরার কাছে। মেয়েটির মাস্ক খুলবে কি খুলবে না বুঝতে পারছে না। আবার কোলে নিয়ে মেডিকেল রুমে যাবে কিনা সেটা নিয়েও দ্বিধাবোধ করছে। মেয়েটির জন্য সে পরপুরুষ কি করে এভাবে ছুবে, কিন্তু এখন সে আর কোনো উপায় নেই। আবার তার কোট দিয়ে কোনো রকম পিঠ ঢাকা হয়েছে। সে নিজ হাতে কোটটি পরিয়েও দিতে পারছে না। এমন সময় নীলা হন্তদন্ত হয়ে ছুটে এলো। ইকরা ইকরা করে ডাকতে ডাকতে ক্লাসরুমের ভেতর ঢুকে পড়ল। ইকরাকে অবস্থায় দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। অবাকের চরম পর্যায়ে চলে গেল, সাথে দুশ্চিন্তা তো আছেই। আর ইকরার পাশে সেই দিনের ছেলেটি। নীলা দৌড়ে ইকরার কাছে গিয়ে ইকরার বাহু জোড়া আলতো করে ধরে চিন্তিত কণ্ঠে বলতে লাগলো, ইকরা, এই ইকরা, চোখ খুলবো না আমার, এই যে আমি আছি তো। মুনভি সেদিনের মেয়েটিকে দেখে কিছুটা নিশ্চিন্ত হলো।
তারপর নিজ থেকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল, ওকে, এই কোটটা ভালো করে পরিয়ে দাও এবং মুখের মাস্ক খুলে দাও, তাহলে ভালোভাবে শ্বাস নিতে পারবে। আর পানি থাকলে অনেক ভালো হতো। ওকে মুখে ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা যেত। এবং ওকে ধরো, আমিও আছি, দুজন মিলে মেডিকেল রুমে নিয়ে যাব। তখন নীলা যুবকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিন্তু এই অনুষ্ঠানে সময় তো স্টেজের সামনে আছে সবাই, মেডিকেল রুমে ডক্টর কি করে পাবো? মুনফি আশ্বাস দিয়ে বলল। ডোন্ট ওয়ারি, আমি নিজেই একজন ডাক্তার। নীলা যেন চিন্তামুক্ত হলো। সে ইকরাকে কোট পরিয়ে দিতে গেলে দেখলো পিঠে অনেকটা ছুঁয়ে গিয়েছে, রক্তের দাগ লেগে আছে, কিন্তু ভাগ্য ভালো যে রক্ত পড়া বন্ধ হয়েছে। নীলা খুব যত্ন সহকারে ইকরাকে কোট পরিয়ে দিল এবং মুখের মাস্ক খুলে ফেলল। তার কাছে ভাগ্যক্রমে একটি পানির বোতল ছিল। সেই বোতল থেকে অল্প একটু পানি ইকরার চোখ মুখে ছিটিয়ে দিতেই ইকরার জ্ঞান ফিরল। সে আস্তে আস্তে চোখ খুলল, কিন্তু সঙ্গে সঙ্গেই ভয়ে গুটিয়ে গেল। নীলা তাকে আগলে নিল, তারপর ইকরাকে ধরে তুলল এবং ইকরার হাত নিজের কাঁধের ওপর নিল। আর নিজের এক হাত ইকরার কোমরে রাখলো এবং আরেক হাত দিয়ে ইকরার অন্য হাত যেটি তার কাছে ছিল সেটি শক্ত করে ধরল। মুনভি আরেক পাশে এসে ইকরার অন্য হাত ধরল। দুজন মিলে সাবধানতা অবলম্বন করে নিয়ে যেতে লাগলো মেডিকেল রুমের দিকে। আর সে যথাসম্ভব চেষ্টা করছে বাড়ির সবার প্রিয় হয়ে ওঠার, কিন্তু পারছে না। সবাই যেন নীলার শোকে শোকাহত হয়ে আছে। আরশির কাছে লাগছে সবাই এমন ভাব করছে যেন নীলা এই দেশ থেকে নয় বরং এই দুনিয়া থেকে চলে গেছে। অবশ্য দুনিয়া থেকে চলে গেলে হয়তো সে খুশি হতো। আরশির এমন ন্যাকামি একদমই ভালো লাগছে না। অন্যদিকে এবার তাকে দেখলেই একই গান গায়ে, খিচুড়ি খিচুড়ি। এখন তো তার নিজেরও খিচুড়ি খাবারটার প্রতি অভক্তি চলে আসছে। খিচুড়ির নাম শুনলে নিজের কথা মনে পড়ে তার। আর ইরফান, সে যেভাবেই হোক সে প্যারিসে যাবে, আর তার একমাত্র মাধ্যম হচ্ছে বিজনেস। তাই বিদেশে এমন কোনো ক্লায়েন্ট খুঁজছে যার সাথে বিজনেস করার জন্য তাকে প্যারিসে যেতে হবে, এবং এই কারণেই সে দিনরাত বিজনেসের কাজে মনোনিবেশ করছে। তার আর আরশির সম্পর্ক বিয়ের পর আগানোর বদলে বরং পিছিয়ে যাচ্ছে। আগে তারা যেভাবে থাকতো এখন তার উল্টো হয়ে যাচ্ছে। ওই যে নিয়তি কাউকে ছাড়া দেয় না, হয়তো নিজেদের পাপের শাস্তি এখন থেকে তারা পাওয়া শুরু করেছে। মেহাল মেডিকেল রুমে এসে লক্ষ্য লাগে বেড রেডি করেছে আর প্রয়োজনীয় জিনিস সব সামনাসামনি রেখেছে। যেহেতু ফাংশন চলছে তাই সবাই সেখানেই আছে, এই জন্য মেডিকেল রুমে কোনো ডাক্তার নেই আপাতত। আর সে ডাকার প্রয়োজন মনে করেনি, কারণ মুনভি নিজেই একজন ডাক্তার। হঠাৎ মুনভির কণ্ঠ আসলো তার কানে। মুনভি মেডিকেল রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে বলল, মিহাল। কণ্ঠটি শুনে পেছনে তাকাতেই তার চোখ একজোড়া চোখে আটকে গেল। সেই নীল শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। নীলাও অবাক হয়ে নিজের ইকোনমিক প্রফেসরকে দেখল এবং মনে মনে বলল, তার মানে আমার প্রফেসরের নাম মিহাল? মেহাল অবাক হলো কিছুটা, কিন্তু মুনভি আর সেই মেয়েটির মাঝখানে থাকা আরেকজনকে দেখে সে হুঁশে ফিরল। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটি অসুস্থ। মেহাল সঙ্গে সঙ্গে সরে গিয়ে তাদের ভেতরে আসতে দিল। তারা দুজন মিলে ইকরাকে বেডের উপর বসালো। ইকরা পিঠের পেছনে নীলা বালিশ রাখলো। ইকরা আস্তে আস্তে নীলার হাত ধরে নরম সরে বলল, নীলা, আমাকে ছেড়ে কোথাও যাবি না, প্লিজ প্লিজ, আমার ভয় করছে। ইকরার কথাটি শুনে নীলার চোখ ভরে উঠল। সে ইকরাকে জড়িয়ে ধরল। সে বুঝতে পারছে ইকরা কতটা ভয় পেয়েছে। আর মুনভি তার মন ক্ষত বিক্ষত হয়ে গেল মেয়েটির মুখ থেকে বের হওয়া এই অস্পষ্ট কথা শুনে। তার নিজের উপর রাগ উঠছে এখন। যদি সে আরেকটু আগে এসে পড়তো তাহলে হয়তো তার কিছুই হতো না, কিন্তু মিহালের যেন পুরো দুনিয়া থমকে গেছে এমন অবস্থা হয়েছে। একটু আগে মেয়েটি যে নাম উচ্চারণ করলো সে নামটি তার কর্ণপাত হতে একদম হৃদয়ে গিয়ে লাগলো। নীলা, তার মানে কি এই মেয়েটি নীলা মির্জা, যাকে সে নীলাঞ্জনা বলে? ইকরার মাস্ক আগেই খোলা হলেও তখন মুনভি ইকরার মুখ লক্ষ্য না করলে এখন করতেই তার নিঃশ্বাস আটকে আসার উপক্রম। তার দৃষ্টিতে এক মায়াবী মেয়ের চেহারা ফুটে উঠল। তার চোখে মুখে মুগ্ধতার ছাপ ফুটে উঠল, যেন এই মায়াবী মুখশ্রী দেখে সে মুগ্ধ হয়েছে। দিন কাল পরিস্থিতি সব কিছুই ভুলে গিয়েছে। আর অন্যদিকে তার বন্ধু নেহাল নিজের মনের সাথে লড়াই করছে। মন বলছে এই নীল শাড়ি পরা মেয়েটি নীলাঞ্জনা, কিন্তু সে শিওর না। মন বলছে একবার মেয়েটিকে নীলা মির্জা বলে ডেকে পরীক্ষা করবে, কিন্তু মুখ দিয়ে তার শব্দ বের হচ্ছে না। এই প্রথম তার সাথে এমন হচ্ছে। অবশ্য এই মেয়ের তেজ দেখে তার অনেকটাই মনে হচ্ছে এই মেয়ের মাঝে মির্জা পরিবারের রক্ত আছে। নীলা ইকরার হিজাবের পিন খুলে দিল যাতে মাথায় চাপ না পড়ে তেমন।
তারপরে যে যুবকটি তাকে সাহায্য করেছে ইকরাকে এই পর্যন্ত আনার জন্য, সেই যুবকটির দিকে নিজের দৃষ্টিপাত করে নরম কণ্ঠে বলল, এই যে ইকরার হাতের কোনোই থেকেও রক্ত পড়ছে, কিছু একটা করা উচিত। মনভির হুঁশ ফেল। সে তো ইকরাকে দেখতে এতটাই ব্যস্ত ছিল যে এমন পরিস্থিতিতেও ড্যাব ড্যাব করে ইকরাকে দেখে যাচ্ছিল। অথচ তার কটন ক্যান্ডি যে অসুস্থ, এই কথা কিছুক্ষণের জন্য মাথা থেকে সরে গিয়েছিল। দ্রুতগতিতে ইকরার কাছে গেল সে। বেডের পাশে টেবিলের উপর প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু ছিল। আলতো করে ইকরার হাত ধরে খুব সাবধানতা অবলম্বন করে কোনোই পরিষ্কার করতে লাগলো। এত আলতো করে নিজের কাজ করছে যেন মেয়েটা বিন্দুমাত্র কষ্ট না পায়। ইকরা চোখ বন্ধ করে ব্যথা সহ্য করছে এবং ক্ষণে ক্ষণে নিজের সাথে হয়ে যাওয়া ঘটনা মনে করে কেঁপে উঠছে। নীলা ইকরার মাথায় হাত রেখে আশ্বস্ত করছে। তার নীরবতা ইকরাকে জানান দিচ্ছে যে সে আছে এবং ইকরার কিছুই হবে না এখন। নিহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলাকে দেখলো, মেয়েটা এখনো মাস্ক পরে আছে। তারপর বেডে বসে থাকা মেয়েটিকে দেখলো। সে কিছুই বুঝতে পারছে না যে কি হয়েছে। ইখারে নিজের গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, ইউ বোথ আর ফ্রেশম্যান, রাইট? তো কি হয়েছে? নীলা এবার নিজের প্রফেসরের দিকে দৃষ্টিপাত করল। লোকটির লম্বাটে করণ, প্রশস্ত বুক, চওড়া কাঁধ, পরনে তো ফর্মাল পোশাক আছে, ফেস কার্ড আছে বলতে হবে, কিন্তু চেহারায় কেমন যেন পরিচিত ভাব আছে যা নীলা ঠিক ধরতে পারছে না। সে খুব ভালো করে পর্যবেক্ষণ করে তারপর জবাব দিল। ইয়েস প্রফেসর। তারপর সে যতটুকু জানে ততটুকু ঘটনা খুলে বলল। নেহালের জল শক্ত হয়ে গেল। তার ইউনিভার্সিটিতে এমন একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা বিষয় ফেলে দেওয়ার মতন না। সে আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, অ্যান্ড ইয়োর নেম? নীলা মির্জা। নীলা চমকালো। লোকটা তার নাম জানে দেখে, কিন্তু অবাক হলো না, কারণ যেহেতু এই ইউনিভার্সিটির প্রফেসর তাই তার নাম জানাটা অস্বাভাবিকের কিছু নেই। সে মাথা নাড়িয়ে জবাবে বলল, হ্যাঁ, আমার নাম নীলা মির্জা আর ওর নাম ইকরা। নেহাল এমন জবাবের আশাই করছিল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। মনের ভেতর অজানা অনুভূতি এসে হানা দিল। ঠোঁট প্রসারিত হয়ে উঠল আপনা আপনি। এখন তার মাথায় একটিবারের জন্য এটা আসেনি যে যার মাধ্যমে সে নিজের প্রতিশোধ নেবে, সেই প্রতিশোধের চাবিকাঠি তার হাতের নাগালে। বরং তার মনে এটা আগে এসেছে যে সেই ছোট্ট নীলাঞ্জনা এখন তার সামনেই। কতটা বড় হয়ে গিয়েছে। দুজনের মাঝে বয়সের গ্যাপ হবে 9 কি 10 বছর। সেই ছোট নীলাকে দেখেছিল আরও 21 বছর আগে। আজ 21 বছর পর দেখছে সব কিছুই বদলে গিয়েছে। সেই ছোট্ট নীলাঞ্জনা এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, এবং সেটি হলো তার নীলাঞ্জনার সাথে 21 বছর আগের প্রথমবার যখন তার দেখা হয়েছিল তখন তার প্যান্ট ভিজিয়ে দিয়েছিল। আর আজ 21 বছর পরেও প্রথম দেখাতেই তার প্যান্ট ভিজিয়ে দিল, কিন্তু প্যান্ট ভেজানোর ধরনটা এবারে ভিন্ন। কথাটি মনে মনে আওড়িয়ে ঠোঁট কামড়ে হাসলো মেহাল। এহেন পরিস্থিতিতে জোরে হাসতে পারবে না বিধায় ঠোঁট কামড়ে হাসলো। সে সহজে হাসার পাত্র না বিধায় ঠোঁট কামড়ে হাসলো। সে সহজে হাসার পাত্র না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে হাসতে বাধ্য হয়ে যায় মাঝে মাঝে। আর তার হাসির কারণ সব সময় এই নীলাঞ্জনাই হয়ে থাকে। আজও তার ভিন্ন কিছু হলো না। নিজেকে স্বাভাবিক করে তারপর বলল, আমাদের ইউনিভার্সিটিতে এমন ঘটনা ঘটেনি আগে, এর বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেওয়া হবে। নীলা ইকরার দিকে নিজের মনোযোগ প্রদান করে ইকরাকে নরম স্বরে জিজ্ঞেস করল, রুমের ভেতর কি হয়েছে ইকরা? বল আমাদেরকে, আমি আছি তো, তাই না? ভয় পাবার কিচ্ছু নেই। নীলার কথা সম্পূর্ণ হবার পরে মনভি ইকরাকে ভরসা দিয়ে বলল, তুমি বলতে পারো আমরা আছি তো, সব কিছু সামলে নেব আমি। শুধু একবার বলো কি হয়েছিল রুমের ভেতরে। ভয় পাবার কিছু নেই, এখন তো আমি আছি, তাই না? ইকরা যেন কিছুটা ভরসা পেল। সে মাথা তুলে তাকালো নিজের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে। জ্ঞান ফেরার পর থেকে এই যুবকটিকে দেখেছে, তার মানে এই না যে এই প্রথম এই যুবকটিকে দেখছে। যেদিন প্রথমবার এই ইউনিভার্সিটিতে এসেছিল আর নীলা একজনের সাথে ঝগড়া করছিল, তখন এই যুবকটি চেয়ারে বসা ছিল। আবার ওই দিনই তাকে একবার টেকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। ইকরা আস্তে আস্তে অন্ধকার রুমে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা খুলে বলল। ঘটনাটি শুনে মনভির চোখে মুখে অন্ধকার নেমে এলো, তার চল শক্ত হয়ে গেল। সে হাত মুষ্টিবদ্ধ করে নিল রাগে। মেহাল অনেক অবাক হয়ে গেল, সঙ্গে তারও চল শক্ত হয়ে গেল। সকল নারীকে সে সম্মান করে, আর সেই জায়গায় তার ইউনিভার্সিটিতে একটি মেয়ের সাথে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যা সে বরদাস্ত করবে না। নীলা ইকরাকে জড়িয়ে ধরে বলল, ওটা যে করেছে
সে মানুষটি কি ছেলে ছিল নাকি মেয়ে? ইকরার জবাব শোনার জন্য তিনজনেই অতি আগ্রহে আছে। মুনভি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যদি এমন কাজ কোনো ছেলে করে থাকে তাহলে সেই ছেলেকে সে জিন্দা পুঁতে ফেলবে। ইকরার জবাবে বলল, কাজটা কোনো মেয়ে করেছে। হাতের নখ লম্বা ছিল। যখন আমাকে ধাক্কা দিয়ে মানুষটি দৌড় দিয়ে দরজার কাছে গিয়েছিল, তখন পরে যাওয়ার পর এক নজর আমি সেই দিকে তাকালে লালচে লম্বা চুল দেখেছিলাম। আমি শিওর দিয়ে বলতে পারি কাজটি কোনো মেয়ে করেছে। ইকরার কথা শুনে মুনভির আর নেহালের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একটি মেয়ে কেন এই ধরনের কাজ করবে? এক মেয়ে হয়ে আরেক মেয়ের এত বড় ক্ষতি কি করে করতে পারে? রুমে বন্ধ করে রাখা পর্যন্ত একটি বিষয় কিন্তু পরনের কাপড় ছিঁড়ে ফেলল। এখানে তো একটি মেয়ের সম্মানের বিষয় আছে, কিন্তু নীলা কনফার্ম হয়ে গেল এই কাজটি কে করেছে। তার কাছে আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। সে কনফিডেন্ট নিয়ে বলল, আমি জানি এই কাজটি কে করেছে। সবাই এবার নীলার দিকে দৃষ্টিপাত করল। মেহাল অবাক চোখে তাকিয়ে আছে নীলার দিকে। সে এটাই বুঝে উঠতে পারছে না এই মেয়েটা এতটা শিওর হয়ে কী করে বলছে যে সে বুঝতে পেরেছে কে কাজটি করেছে। মুনভি নীলাকে বলল, কে করেছে কাজটি? তাড়াতাড়ি বলো আমাকে, তাকে তার যোগ্য শাস্তি আমি নিজেই দেব। তার এত বড় সাহস আমার কটন কথাটি বলেই আবার থেমে গেল। তারপর নিজের শব্দ ঠিক করে বলতে শুরু করলো, এই ইউনিভার্সিটিতে আসা একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করেছে। ইউনিভার্সিটিতে প্রথম দিনেই যে মেয়েটি আমার সাথে ঝামেলা করেছিল সেই মেয়েটি কাজটি করেছে। ইকরা অবাক হলো, সেই বিষয়ে কিছুই জানে না। মুনভিও জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে চেয়ে আছে নীলার পানে। মিহাল ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল, তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? নীলা এবার তাকে প্রশ্ন করা ব্যক্তিটির দিকে তাকিয়ে তার প্রশ্নের জবাবে বলল, প্ল্যানটি করা হয়েছিল আমার জন্য, একটার জন্য নয়। আর তাছাড়াও প্রথম দিনে ওই মেয়েটি আমাকে হ্যারাস করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আর উল্টো আমার কারণে সে সাসপেন্ড হয়েছে। অবশ্যই এতে তার ইগো হার্ট হয়েছে। আর ইকরা প্রথম নিজের জায়গায় বসলেও পরবর্তীতে আমার জায়গায় এসেছিল। ফলস্বরূপ সেই মেয়েটি পাঠানো একটি মেয়ে এসে ভুল বুঝে এবং ইকরাকে বলে সেই রুমে যেতে। আর ইকরার কথা অনুযায়ী তার সাথে যে এমন কাজ করেছিল সেই মেয়েটির চুলের রঙও লাল। আর আমি যার কথা বলছি তার চুলের রঙও লাল। আর তাছাড়াও যখন আমি ইকরাকে খোঁজার জন্য উঠে দাঁড়াই, সেই মেয়েটি আমাকে অবাক দৃষ্টিতে দেখছিল। এতে আমার কিছুটা সন্দেহ হলেও আমি তখন ইকরাকে খোঁজার জন্য তাড়াহুড়ো করেই সেখান থেকে চলে আসি। যদিও কথাগুলো আমি নিজের সিক্স সেন্স দিয়েই বলছি, কিন্তু প্রমাণ হিসেবে আমরা চাইলেই সিসিটিভি ফুটেজও দেখতে পারি। মেহালের টনক নড়ল। আসলেই তো, নীলাকে সে নিজের স্থানে দেখেনি। আর নীলার কথায় যুক্তি আছে। সে মেয়েটির উপস্থিত বুদ্ধি দেখে প্রভাবিত হলো। মেয়েটি বেশ বুদ্ধিমতী সেটা বুঝতে পারল, কিন্তু মনে মনে বলল, এত বুদ্ধিমতী মেয়ে কি করে ইরফানের মতন এমন বলদ রমছকল টিচারকে বিয়ে করতে পারে আল্লাহ মাহবুদ ভালো জানে। আসলে আজকাল মেয়েদের চয়েস খুবই বাজে হয়ে যাচ্ছে দিনকে দিন। যাই হোক, এমন বুদ্ধিমান মেয়েকে তো আর ইরফানের মতো গাধার সাথে থাকতে দেওয়া যাবে না, কিছু একটা তো করতেই হবে। মেহালের ধ্যান ভাঙল মনভির কথায়। মনভি নেহাল তারা দিয়ে বলল, ভাই তুই একটু গিয়ে দেখ না সিসিটিভি ফুটেজ। মেহাল সায় দিল। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, চলো দেখি তোমার সিক্স সেন্স কতটা ভালো। নীলা ইকরার দিকে তাকিয়ে বলল, তুই বস, আমি আসছি। আর ভয় পাওয়ার কিছু নেই, এই ভদ্রলোকটাই তোকে বাঁচিয়েছে, আর আমি জলদি চলে আসবো। ইকরা একবার নিজের সামনে সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে তাকালো। লোকটি তার কোনোইতে ব্যান্ডেজ করে দিচ্ছে। তারপর নীলার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, তুই যা। নীলা মুচকি হাসি দিয়ে নিজের প্রফেসরের দিকে তাকালো। মেহাল মনভির কাছ থেকে বিদায় নিয়ে ইকরাকে বলল, তুমি ভয় পেও না, তুমি তোমার ন্যায্য বিচার পাবে। বলেই বের হয়ে গেল। তার পেছন পেছন নীলাও হাঁটতে লাগলো। রয়ে গেল কেবল মনভি আর ইকরা। সেফার ফুটেজ রুমের সামনে এসে থামলো তারা। মেহাল প্রথমে নীলাকে প্রবেশ করতে দিল, তারপর ঢুকে পড়লো মেহাল তার পেছনে পেছনে। পুরোটা রাস্তায় তাদের মাঝে কোনো কথা হয়নি। মেহাল কেবল নীলাঞ্জনাকে দেখতে দেখতে আসলো। আর নীলা ইকরার সাথে যে এমন কাজ করেছে তাকে কি করে শাস্তা করবে সেই ফোন দিয়ে আটতে আটতে আসলো। অফিস রুমে এসে মেহাল কম্পিউটার
অন করলো। অফিস রুমের বাইরে অবশ্য সিকিউরিটি ছিল, কিন্তু মেহাল প্রফেসর বলে আসতে অসুবিধা হলো না। মেহাল কম্পিউটারের ফুটেজ খুঁজতে লাগলো আর চোখে নীলাকে দেখে নিল। মেয়েটি তার পাশেই দাঁড়িয়েছে, বেশ ভালোই মানিয়েছে তাদের। মেহাল মনে মনে বলল, আমার সাথেই তো মানাচ্ছে নীলাঞ্জনাকে। জানি না ওই ইঁদুরের মতন চেহারা নিয়ে ইরফান কি করে এত রূপসী মেয়েকে বিয়ে করে নিল। সবই কপাল। মেহাল হাফ ছেড়ে কাজে মনোনিবেশ করল। নীলার বেশ গরম লাগছে, কখন থেকে দৌড়াদৌড়ি করছে, তার উপর আবার টেনশন। পরনে শাড়ি, সব মিলিয়ে তার মাথা ঘুরছে। সেই সকালে খেয়েছিল, তারপর আর পেটে কিছু পড়েনি মেয়েটির। পানি পান করা খুবই জরুরি, কিন্তু পানির বোতল সে ক্লাসরুমে রেখে এসেছে, আর না পেরে নিজের মুখের মাস্ক খুলে টেবিলের ওপর রাখল। মেহাল তড়িৎ গতিতে নীলার দিকে তাকালো, চোখাচোখি হলো দুজনের। এক নজরে তাকিয়ে রইল মেহাল তার নীলাঞ্জনার দিকে। সে যতটা নিখুঁতভাবে বর্ণনা করেছিল তার থেকেও বেশি মায়াবী এবং নিখুঁতই মেয়েটি। সে পলক ফেলতে পারছে না। হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে আজকের ঘটনার ফুটেজ ভেসে উঠতেই নীলা সেদিকে দৃষ্টিপাত করল এবং সত্যটা প্রকাশ পেতেই জোরে বলে উঠল, আই নিউ ইট। তার কথায় মেহালের হুঁশ ফেলল। সেও কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে অবাক হলো। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে লিসা রুমের দরজা লাগিয়ে তোড় দিয়ে চলে যাচ্ছে। সে অবাক হলো নীলার সিক্স সেন্স দেখে। মেয়েটি যা বলেছে তা মিলে গেল, আসলেই প্রশংসনীয়। মেহাল নীলার দিকে তাকিয়ে বলল, রাইট গেস, বাট এমনটা কিন্তু তোমার সাথেও ঘটতে পারতো। কখনোই না। মেহাল ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কেন? নীলা এবার মেহালের দিকে তাকিয়ে বলল, কারণ যদি ইকরার জায়গায় আমি থাকতাম, তাহলে যে আমার পরনের পোশাক ছিঁড়তে এসেছিল আমি তার চুল ছিঁড়ে ফেলতাম। মেহাল বেশ চমকালো মেয়েটির সাহস দেখে, কিন্তু ঠোঁটে তার বাঁকা হাসি ফুটে উঠল। সে স্ট্রং মানুষ খুব পছন্দ করে। অনলি স্ট্রং পিপলস ক্যান হ্যান্ডেল স্ট্রং পিপল। সে তো বুঝতেই পারছে না এই মেয়েটি কী করে ইরফানের মতন ভীতু গর্ধব ছেলেকে বেছে নিল। মেহাল নীলাকে অসুস্থ করে বলল, তোমার ফ্রেন্ড তার ন্যায্য বিচার পাবে। নীলা এক চিলতে হেসে বলল, ইকরার অ্যাক্লোফোবিয়া আছে। অন্ধকারে মেয়েটির দম বন্ধ হয়ে আসে। ইকরা যেমনটি অনুভব করেছিল, এই মেয়েটিকেও কি তেমন অনুভব করানো যাবে? মেহাল হক চুকিয়ে গেল নীলার এমন কথায়, কিন্তু নিজেকে সামলে বলল, না, হয়তো মাসখানেকের জন্য সাসপেন্ড করা যাবে, আর জরিমানা। নীলা তার ছেলের হাসি দিয়ে বলল, তাহলে এই বিচার ন্যায্য কী করে হলো? এটাকে আর যাই হোক ন্যায্য বিচার বলা যায় না। এই মেয়েটিকে তো আমি দেখে নিব, ওকে আমি শায়েস্তা করে আমার ফ্রেন্ডকে ন্যায্য বিচার দেব। মেহাল বাঁকা হাসল। তার নীলার এই পার্সোনালিটি চমৎকার লাগলো। মেয়েদের তো এমন সাহসী তেজি হতে হয়। সে নীলার উদ্দেশ্যে বলল, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট বিহেভ। নীলা মাথা নেড়ে বাঁকা হাসল। মনভি দ্বিধা বোধ করছে ইকরার শরীর থেকে নিজের কোট খোলার জন্য, কিন্তু এখন যদি কোট সরিয়ে পিঠের কাটা ঘায়ে মলম না দেওয়া হয় তাহলে পরবর্তীতে ইনফেকশন হয়ে যেতে পারে। আর তাছাড়াও মেয়েটির তো কষ্ট হচ্ছে। একজন ডাক্তার হিসেবে চেক আপ কিংবা অপারেশনের সময় সে অনেক নারী মানুষকে ছুঁয়েছে, কারণ এটাই তার কাজ। কিন্তু এই প্রথম কোনো মেয়েকে ছোঁয়ার আগে তার ভেতর অদ্ভুত অনুভূতির দেখা মিলছে। তার মনে হচ্ছে সে ছুঁলেই বোধহয় মেয়েটি তাকে ফুল বুঝবে। খুব নরম স্বরে মেয়েটিকে জিজ্ঞেস করলো, যদি তুমি কিছু মনে না করো তাহলে কোটটি কি খুলতে পারি? ইকরা মাটির দিকে চেয়েছিল এতক্ষণ। যুবকটির কথা শুনে তড়িৎ গতিতে যুবকটির দিকে দৃষ্টিপাত করলো। মুনভি তার দিকেই তাকিয়ে আছে। ইকরা কেমনভাবে হকচকিয়ে উঠতে দেখে মুনভি নিজের দৃষ্টি শীতল করে আশ্বাস দিয়ে বলল, ভয় পাবার কিছু নেই, কেবল শুধু পিঠের ঘায়ে অয়েলমেন্ট লাগানোর জন্য অল্প একটু কোটটি খুলবো। আমি একজন ডাক্তার, আমার উপর বিশ্বাস করতে পারেন আপনি। ইকরা কিছুটা ভরসা পেল অচেনা যুবকটির কথায়। আস্তে আস্তে পরনের কোট খুলতে লাগল। মুনভি সঙ্গে সঙ্গে পেছনে ফিরে গেল এবং ইকরাকে সময় দিল। ইকরা তা দেখে মুচকে হাসলো এবং মনে মনে বলল, জেন্টলম্যান। তারপর পরনের কোট কাঁধ থেকে নামিয়ে রাখলো। পুরোপুরি খোলেনি, যতটুকু প্রয়োজন ততটুকুই নামিয়েছে। তারপর নিজের গলা খাকারে দিল যাতে তার সামনে থাকা যুবকটি বুঝতে পারে। মুনভি ইকরার রেসপন্স পেয়ে তার দিকে ফিরল। ইকরা আবার নিজের মাথা নামিয়ে রেখেছে। মুনভি ইকরার পেছনে গিয়ে পিঠের কাটা দাগগুলো দেখল। তার চল শক্ত হয়ে গেল, রাগে চোখ রক্তবর্ণ হয়ে গেল। তার কটন ক্যান্ডিকে যে এভাবে আঘাত করেছে তাকে সে ছেড়ে দিবে না।
মেয়ে বলে যে ছাড় পেয়ে যাবে এমনটা না, সে তো সুদে আসলে উসুল করে দিবে। মুনভি আলতো করে পরিষ্কার করতে লাগলো ক্ষত স্থানটুকু, যাতে মেয়েটি বিন্দুমাত্র জ্বালা অনুভব না করে। সে এমনভাবে ইকরাকে ট্রিট করছে যেন মেয়েটি সত্যিই কটন ক্যান্ডি এবং অল্পতেই যেন মিলিয়ে যাবে। ইকরাকে স্বাভাবিক রাখার জন্য সে নর্মাল কথাবার্তা বলার সিদ্ধান্ত নিল। নিজের গলা পরিষ্কার করে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার নাম কি? কথাটি এমনভাবে জিজ্ঞেস করলো যেন সে মেয়েটির নাম জানে না। ইকরা নরম স্বরে বলল, ইকরা শেখ। মুনভির মুখে মুচকি হাসি ফুটে উঠল এবং মনে মনে বলল, বাকি সবার জন্য হয়তো তুমি ইকরা শেখ, কিন্তু কটন ক্যান্ডি কেবল আমার জন্য। মুনভি কথাবার্তাকে স্বাভাবিকতায় রাখার জন্য জিজ্ঞেস করলো, আর আপনার বান্ধবীর নাম নীলা, তাই তো? আসলে তখন ইকরা নীলার নাম বলেছিল তা মুনভি শুনতে পেয়েছিল, কিন্তু সে তো জানে না যে এই নীলা নামক মেয়েটার সাথেই তার প্রেমের নাটক করতে হবে। ইকরা হালকা করে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। মুনভি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে উঠল, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। ইকরা আবার মাথা নাড়ল। মুনভি তার পিঠের ক্ষতস্থানে মলম লাগাতে লাগাতে জিজ্ঞেস করল, আপনারা যেহেতু বাংলায় কথা বলেন তাতে বোঝাই যাচ্ছে আপনারা বাঙালি। তো আপনারা কি বিবাহিত? আর না মানে জাস্ট ফর কিউরিওসিটি। ইকরা ঠোঁট কামড়ে হাসল। যুবকটির সোজা সাপটা কথাবার্তা তার পছন্দ হচ্ছে। সে স্বাভাবিকভাবেই বলল, না, আমরা কেউই ম্যারিড না, দুজনেই সিঙ্গেল। মনভির ঠোঁট প্রসারিত হলো। তার মানে তার লাইন ক্লিয়ার। সে তো এখন সোজাসুজি মেহালকে বলবে সে কারোর সাথে প্রেমের নাটক করতে পারবে না। নিজের বিয়ে করার বয়সে কারোর সাথে প্রেমের নাটক করা মানায় না তাকে। এতদিন তার জীবনে কটন ক্যান্ডি আসেনি, তাই মেহালের প্রস্তাবে রাজি হয়েছিল। কিন্তু এখন যেহেতু তার জীবনে কটন ক্যান্ডি এসে পড়েছে, তাহলে অন্য কোনো মেয়ের পেছনে নিজের সময় ব্যয় করতে চায় না সে। হঠাৎ ইকরার করা প্রশ্নে তার ধ্যান ভাঙল। ইকরা তার নাম জানতে চেয়েছে। সে আলতো হেসে বলল, ও সরি, আসলে নিজের নাম বলতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমার নাম শাহরিয়ার মুনভি। হসপিটাল ইউরোপিয়ান জর্জেস পম্পিডিউ, ইউরোপীয় হাসপাতাল জর্জেস পম্পিডিউ তে আমি একজন কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ। ইকরা চমকালো। সে নিজেও এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় ভবিষ্যতে, তাই তো আমরা আশা। সে মুচকে হেসে বলতে শুরু করলো, নিশ্চয়ই আপনি আমার থেকে বয়সে অনেক বড় হবেন, তাই আমাকে আপনি করে বলার কোনো প্রয়োজন নেই। আর আজকের দিনের জন্য ধন্যবাদ। এতক্ষণে মুনভি তার পিঠে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া শেষ। সে আবার ইকরার সামনে এসে দাঁড়ালো। ইকরা কোটটি পরে দিল ভালো করে। মুনভি তার দিকে তাকিয়ে মুখের মিষ্টি হাসি বজায় রেখে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তুমি করেই রাখবো। আর এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমি তো নিজের জীবনকে বাঁচিয়েছি। ইকরার ঠিক বোধগম্য হলো না মুনভির কথা। সে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার কথার মানে ঠিক বুঝলাম না আমি। মুনভি আলতো হেসে নিজের মাথা চুলকে বলতে শুরু করলো, এত বোঝার প্রয়োজন নেই। পরে দেখা যাবে হাতের এবং পিঠের ব্যথা মাথায় করবে, তখন আবার সেই ব্যথা সামলাতে হিমশিম খেতে হবে তোমাকে। ইকরা ফেঞ্চি কাটল। মুনভি তা দেখে শব্দ করে হেসে উঠল এবং বলল, আচ্ছা সরি, আমি ওরকমভাবে কিছু মিন করে বলিনি। যাই হোক, তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, আর ক্ষুধা না পেলেও এখন কিছু খেতে হবে, তারপর পেইন কিলার খেতে হবে। তুমি এখানে বসো, আমি কিছু খাওয়ার ব্যবস্থা করছি, কেমন? ইকরা মুগ্ধ নয়নে তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির মানবতা দেখছে। যুবকটি নিতান্তই একজন জেন্টলম্যান। ইকরা বরাবরই অচেনা কারোর সাথে কথা বলতে পারে না, সেটা মেয়ে হোক কিংবা ছেলে। অথচ এই যুবকটির সাথে অনায়াসে কথা বলে যাচ্ছে সে। হয়তো খুব বেশি কথা বলেনি তারা, কিন্তু সে যে পরিমাণ কম কথা বলে সেই পরিমাণ হিসাব করলে অনেক কথা বলে ফেলেছে এই অচেনা যুবকটির সাথে। মুনভি ইকরার কাছ থেকে কোনো জবাব না পেয়ে ইকরাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতেই দেখলো মেয়েটি কিছু একটা ভাবছে। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। মনে মনে বলল, হয়তো কটন ক্যান্ডি ভয় পাচ্ছে একা একা থাকতে, আর আমাকে মুখ ফুটে বলতেও পারছে না যেন না যাই আমি, তাই হয়তো চুপ করে আছে। আসলে তাকে একা রেখে যাওয়া যাবে না। মুনভি আবার বলতে শুরু করলো, ইটস ওকে, তোমার ফ্রেন্ড না আসা পর্যন্ত আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না, সো রিল্যাক্স। ইকরা অবাক নয়নে তাকালো মুনভির দিকে। আসলে সে একা থাকতে সেফ ফিল করছে না, বিশেষ করে একটু আগে তার সাথে যা ঘটেছে। আর লোকটিকে মুখ ফুটে না যাবার কথা বলতেও পারছে না, তাই তো চুপ করে বসেছিল। অথচ কত সুন্দর লোকটি তার মনের কথা বুঝে ফেলেছে। মুনভি নিজেও এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল কোনো এককালে, তাই ক্যান্টিনের লোকেদের সাথে তার ভালো সম্পর্ক ছিল। আর এখন মেহালের সাথে আসা হয় বিধায়
সেই সম্পর্ক এখনও টিকে আছে। তাই ক্যান্টিনে কল দিয়ে খাবার অর্ডার দিল। ইকরার জন্য থাই স্যুপ সাথে বয়েল, যাতে মেয়েটি কিছুটা শক্তি পায়, আর নীলার জন্য স্যান্ডউইচ আর কফি। তারপর ইকরার সামনে চেয়ার টেনে বসে টুকিটাকি কথা বলতে লাগলো। ইকরারও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে মুনভি নামক জেন্টালম্যানের সাথে কথা বলতে। নীলা মিহালকে কথাটি জিজ্ঞেস করলো। মিহাল বিনা দ্বিধায় বলল। শিশুর, গিভ মি ইউর ফোন। নীলা নিজের ফোন মিহালের হাতে দিয়ে দিল। মিহাল নীলার ফোন কানেক্ট করলো কম্পিউটারের সাথে। ফুটেজ ট্রান্সফার করতে লাগলো নীলার ফোনে। নীলা বারবার গলায় হাত বোলাচ্ছে, হয়তো বেশি পিপাসা পেয়েছে মেয়েটির। নীলার এমন ছটফটানি মিহালের দৃষ্টির আড়াল হলো না। সে বাঁকা চোখে নীলাকে দেখে বিনা বাক্যে অফিস থেকে বের হয়ে এলো। নিজের প্রফেসরকে এমনভাবে চলে যেতে দেখে নীলা হকচকিয়ে উঠল। সে এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। মিহাল বাইরে গিয়ে সিকিউরিটির উদ্দেশ্যে ফরাসি ভাষায় বলল,